ওয়েলকাম ব্যাক স্টুডেন্ট, আমি তোমাদের অভিজিৎ স্যার। সায়েন্সের নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। এর আগের দিন আমরা কি করেছিলাম, নার্ভাস সিস্টেমের পুরো বেসিক কনসেপ্ট আলোচনা করেছিলাম। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, পেরিফেরাল নার্ভাস সিস্টেম, ক্রেনিয়াল নার্ভ, তারপরে স্পাইনাল নার্ভ, সমস্ত কিছু আমরা ডিসকাস করেছিলাম। সো যেটা কথা ছিল সেটা হচ্ছে আজকের আমরা স্ট্রাকচার অফ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের যে পার্টগুলো আছে সেগুলো স্ট্রাকচার নিয়ে ডিসকাস করব। সো সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের কটা পার্ট ছিল? দুটো পার্ট, একটা ছিল ব্রেন, একটা ছিল স্পাইনাল কর্ড। সো আজকে যেটা ডিসকাস হবে সেটা হচ্ছে স্ট্রাকচার অফ হিউম্যান ব্রেন। এটা একটু কমপ্লিকেটেড হবে, একটু কমপ্লেক্স যেহেতু আমাদের ব্রেনের স্ট্রাকচারটা, বাট ইজিলি ওয়েতে শেখানো হবে। বাট জিনিসটা একদম সহজ সরল হবে, বিশ্বাস করো। এর মধ্যে কোনো তোমার ডাউট থাকার কথা নয়। সো কেয়ারফুলি একটু দেখো, ঠিক আছে? সো ক্লাস শুরু করা যাক। প্রথমে দেখো, যে কোনো মানুষকে যদি বলা হয় যে আমাদের ব্রেন কোনটা, যে কোনো নর্মাল রাস্তাঘাটে যে কোনো মানুষকে যদি দেখানো হয় সে মাথাটাই দেখাবে, বাট মাথাটা কিন্তু আমাদের ব্রেন নয়। মাথাটার মধ্যে থাকে ব্রেন। মাথার উপরে যে শক্ত, এই যে মাথাটার এই যে শক্ত আবরণ থাকে, এটা আমাদের ব্রেন নয়। এটা কি করে? আমাদের ব্রেনটাকে প্রোটেক্ট করে বাইরের আঘাত থেকে, ঠিক আছে? এর মধ্যে যে এই নরম অংশ থাকে, এটা খুবই নরম হয়, অনেকটা আমাদের স্পঞ্জের মতো বা অনেকটা জেলির মতো। তো এই নরম অংশটাই হচ্ছে আমাদের ব্রেন, ঠিক আছে? সো ওই যে ওপরে যে শক্ত কভারিং থাকে হাড়ের, সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় স্কাল। তাহলে এটাকে কি বলা হয়? স্কাল। একদম বাইরে যেটা আমাদের, যেটাতে আমরা ঠেকিয়ে দেখি, শক্ত মতো টকটক করে আওয়াজ করে দেখি, ওটাই হচ্ছে আমাদের স্কাল, ঠিক আছে? ওটা ব্রেন না। সো এই স্কাল, তার মধ্যে যদি আমরা লক্ষ্য করি, স্কালের ভিতরে একটা লেয়ার থাকে, লেয়ারের পরে থাকে আমাদের ব্রেন। সো ব্রেনের উপরে যে লেয়ার থাকে সেই লেয়ারটাকে বলা হয় মেনিনজিস। এখান থেকে একটা কোশ্চেন বেসিক্যালি জিজ্ঞাসা করে, ব্রেনের আবরণকে বা ব্রেনের আমাদের মেমব্রেনকে কি বলা হয়? হোয়াট ইজ দ্য মেমব্রেন অফ ব্রেন ইজ কল্ড? সো মেমব্রেন অফ দ্য ব্রেন ইজ কল্ড মেনিনজিস। আমাদের মানব মস্তিষ্কের আবরণকে বলা হয় মেনিনজিস। এই মেনিনজিসটা 3টে স্তর দিয়ে তৈরি হয়, ঠিক আছে? একদম বাইরে থেকে যদি দেখি, মানে যেটা স্কালের পরে যেটা থাকে সেই স্তরটাকে বলা হয় ডুরা মেটা, তারপরে থাকে আর্কনয়েড ম্যাটার, অ্যান্ড একদম শেষে থাকে পিয়া মেটার, যার মিনস যেটা আমাদের ব্রেনের সাথে অ্যাটাচ থাকে, ব্রেনের সাথে জুড়ে থাকে, সেটা হচ্ছে পিয়া মেটার, মানে একদম ভিতরের স্তর। তারপরে থাকে আর্কনয়েড ম্যাটার, একদম বাইরের যে স্তরটা সেটাকে বলা হয় ডুরা মেটার, যেটা স্কালের সাথে অ্যাটাচ থাকে। স্কালের সাথে থাকার জন্য এটা একটু শক্ত হয়, এর মধ্যে কোনো রক্তজালক থাকে না, বাট পিয়া মেটারের মধ্যে রক্তজালক থাকে। বোঝা গেল? তাহলে ত্রিস্তরীয় আবরণ থাকে, এটাও কোশ্চেনে করে 3টে স্তরের নাম কি, আর যে স্তরগুলো দিয়ে তৈরি হয় মেমব্রেন সেটার নাম কি। বোঝা গেল? তো এখান থেকে দুটো কোশ্চেন আসতে পারে। নেক্সট যদি দেখি এবার, এই যে ব্রেনটা, এই যেটা স্কালের মধ্যে ছিল, এই স্কালের মধ্যে এই ব্রেনটা, এই পর্যন্ত এই গোটা অংশটা হচ্ছে আমাদের মানব মস্তিষ্কের সবচেয়ে ইম্পর্ট্যান্ট অংশ। এটাকে বলা হয় গুরু মস্তিষ্ক বা সেরিব্রাম। এই গুরু মস্তিষ্ক বেশিরভাগ মস্তিষ্কটাই দখল করে আছে, এবং এর ভিতরে এইখানে থাকে একদম ছোট্ট পার্টে, সেটা হচ্ছে মধ্য মস্তিষ্ক। এখানে থাকে থ্যালামাস, হাইপোথ্যালামাস, সবই এখানে থাকে। আর এই বাইরে এই যেটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমাদের লিটল ব্রেন বা লঘু মস্তিষ্ক। এটা হলো আমাদের পন্স, আর এটা হচ্ছে আমাদের মেডুলা অবলাঙ্গাটা বা সুষুম্না শীর্ষক, ঠিক আছে? এই গেল আমরা বাইরে থেকে এটা হিউম্যান ব্রেনটাকে এইভাবে দেখা, যেটা স্কালের মধ্যে থাকে। ক্লিয়ার হয়েছে? সো এই যদি ব্রেনগুলো এতগুলো পার্ট নিয়ে তৈরি হয়, তার মানে ব্রেনটাকে কয়েকটা অংশে আমরা ভাগ করতে পারি। ব্রেনটাকে আমরা প্রধানত 3টে অংশে ভাগ করি। অগ্র মস্তিষ্ক, যেটাকে ফোর ব্রেন বলা হয়, মধ্য মস্তিষ্ক, যেটাকে মিড ব্রেন বলা হয়, পশ্চাৎ মস্তিষ্ক, যেটাকে হাইন্ড ব্রেন বলা হয়, ঠিক আছে? এর সাথে সাথে আমাদের ল্যাটিন নামগুলো মনে রাখতে হবে। তো প্রথম যেটা হচ্ছে প্রোসেনসেফালন, যেটাকে আমরা ফোর ব্রেন বলি, ঠিক আছে? ফোর ব্রেন মানে হচ্ছে প্রোসেনসেফালন। এই পার্টটা হচ্ছে, তুমি ধরো কারোর দিকে সামনে তাকিয়ে আছো, সেই পার্টটা এইরকম দেখতে লাগে, আর এটা হচ্ছে সাইড ভিউ, ঠিক আছে? সো একদম অগ্রভাগকে, উপরের অংশটাকে বলা হয় প্রোসেনসেফালন, মধ্যভাগকে বলা হয় মিড ব্রেন মানে হচ্ছে মেসেনসেফালন, একদম পশ্চাৎ ভাগকে বলা হয় হাইন্ড ব্রেন, যেটাকে বলা হয় রম্বেনসেফালন, ঠিক আছে? এনসেফালন মানে হচ্ছে মস্তিষ্ক, ঠিক আছে? তাহলে মানব মস্তিষ্ককে কটা ভাগে ভাগ করা যায়? 3টে ভাগে ভাগ করা যায়, প্রোসেন, মেসেন, রম্বেন,
এনসেফালন। সো প্রোসেনসেফালন, মেসেনসেফালন অ্যান্ড রম্বেনসেফালন। এটা গেল। এই ল্যাটিন নামগুলো করতেই হবে, ঠিক আছে, কারণ শর্ট কোশ্চেনে যখন এমসিকিউ পড়বে তারা তাদের নিজেদের মতো অপশান দিয়ে দিল প্রোসেনসেফালনের অংশ কী, তখন তোমাকে নিজের মাথার মধ্যে ভেবে নিতে হবে ওটা ফোর ব্রেনের ব্যাপারে জানতে চাইছে, ঠিক আছে। সো প্রোসেনসেফালন, মেসেনসেফালন অ্যান্ড রম্বেনসেফালন, এটা গেল। এইবার প্রোসেনসেফালন আবার দুটো ভাগে বিভক্ত হয়, ঠিক আছে। একটা হলো আমাদের টেলেনসেফালন, একটা হচ্ছে ডায়ানসেফালন। খুব ইম্পর্টেন্ট, টেলেনসেফালন অ্যান্ড ডায়ানসেফালন। এই টেলেনসেফালনের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে সেরিব্রাম, ওই গুরু মস্তিষ্ক যেটা বেশিরভাগ অংশ জুড়ে ছিল, ওটাই হচ্ছে টেলেনসেফালনের পার্ট, ঠিক আছে। সো এইখান থেকেই শর্ট কোশ্চেনটা দিয়ে দেবে যে সেরিব্রাম মস্তিষ্কের কোন অংশের মধ্যে অবস্থিত, প্রোসেন, মেসেন না রম্বেন। তখন এবার তোমার গ্রিক নাম না জানা থাকলেই হয়ে গেল। সো টেলেনসেফালনের মধ্যেই হচ্ছে আমাদের সেরিব্রাম, টেলেনসেফালন প্রোসেনসেফালনের পার্ট, কারণ প্রোসেনসেফালন দুটো পার্ট নিয়ে তৈরি, একটা টেলেন একটা ডায়ান। সো টেলেনসেফালন অ্যান্ড ডায়ানসেফালন, ক্লিয়ার হয়েছে। তাহলে ডায়ানসেফালনের মধ্যে কী কী আছে? ডায়ানসেফালনের মধ্যে দুটো পার্ট হবে, একটা হচ্ছে থ্যালামাস, একটা হচ্ছে হাইপোথ্যালামাস, ঠিক আছে। তার মানে এখানের মধ্যে আমাদের অগ্র মস্তিষ্কের তিনটে জিনিস নিয়ে আমাদের টোটাল পড়তে হবে, গুরু মস্তিষ্ক, সেরিব্রাম, থ্যালামাস অ্যান্ড হাইপোথ্যালামাস। তার মধ্যে হচ্ছে টেলেনসেফালন, গুরু মস্তিষ্ক, অ্যান্ড আমাদের ডায়ানসেফালন, থ্যালামাস অ্যান্ড হাইপোথ্যালামাস। ক্লিয়ার হয়ে গেছে। মিড ব্রেনটা খুব অল্প পার্ট নিয়ে তৈরি, তো মিড ব্রেনের ওইটা একটা পড়লেই হয়ে যাবে, মেসেনসেফালন। রম্বেনসেফালনের আবার দুটো পার্ট আমাদের মাথায় রাখতে হবে, একটা হচ্ছে মেটেনসেফালন, একটা হচ্ছে মায়েনসেফালন। মেটেনসেফালন অ্যান্ড মায়েনসেফালন। মেটেনসেফালনের মধ্যে আমাদের দুটো পার্ট, একটা হচ্ছে লঘু মস্তিষ্ক, একটা হচ্ছে পন্স। আর মায়েনসেফালনের মধ্যে হচ্ছে আমাদের সুষুম্না শীর্ষক বা মেডুলা অবলাঙ্গাটা। ক্লিয়ার হয়েছে। তাহলে মেটেনসেফালনের পার্ট হচ্ছে লঘু মস্তিষ্ক, মানে হচ্ছে আমাদের সেরিবেলাম আর পন্স, আর মায়েনসেফালনের পার্ট হচ্ছে আমাদের মেডুলা অবলাঙ্গাটা। তাহলে টোটাল যদি আমরা পশ্চাৎ মস্তিষ্ক বা হাইন্ড ব্রেন পড়ি, তাহলে আমাদের তিনটে পার্ট পড়তে হবে, সেরিবেলাম বা লঘু মস্তিষ্ক, পন্স অ্যান্ড মেডুলা অবলাঙ্গাটা। ক্লিয়ার হয়ে গেছে। এই হলো টোটাল আমাদের যে পার্টগুলো পড়তে হবে, এগুলো নিয়ে আমরা ডিসকাস করব 3Dতে, প্রত্যেকটা পার্ট আমরা দেখাবো, ঠিক আছে। তারপরে যে জিনিসটা আমাদের দুটো অপশন বা দুটো কোশ্চেন বেশিরভাগ জায়গায় আসে বা বেশিরভাগ কথাতে বেরোবে, সেটা হচ্ছে মস্তিষ্কের মধ্যে যদি আমরা দেখি, মস্তিষ্কের বলা হবে যে মস্তিষ্কের বাইরের স্তরটা কী হবে, ধূসর বস্তু দিয়ে তৈরি, আর ভিতরের স্তরটা শ্বেত বস্তু দিয়ে তৈরি, বা গ্রে ম্যাটার অ্যান্ড হোয়াইট ম্যাটার, এই দুটো অংশ দিয়ে তৈরি। তো গ্রে ম্যাটার বলতে কী বুঝি, হোয়াইট ম্যাটার বলতে কী বুঝি, সেটা আগে বুঝে নাও। সো এইটা যেটা গ্রে ম্যাটার মানে হচ্ছে, ধরো এইখানে কোনো একটা নিউরন আমরা ছবি এঁকে নিই। এই নিউরন যখন আমরা আঁকছি, এখানে এই যেটা অংশটা থাকে এটা হচ্ছে কোষ দেহ বা আমাদের সেল বডি, যেটা আমরা পড়েছিলাম, আর এইখান থেকে আমাদের যাচ্ছে অ্যাকশন। ক্লিয়ার হয়েছে। সো এইবার অসংখ্য যখন এখানে কোষ দেহগুলো এরকম জুড়ে থাকবে, সেটাকে বলা হয় গ্রে ম্যাটার। বোঝা গেল, গ্রে ম্যাটার। আর যেখানে এই অ্যাকশনগুলো থাকবে সেটাকে বলে হোয়াইট ম্যাটার। তার মানে কি বোঝাচ্ছে, আমাদের মস্তিষ্কের বাইরের স্তরটাতে কোষ দেহগুলো ভর্তি থাকে, ঠিক আছে। বাইরের স্তরে কোষ দেহগুলো ভর্তি, এবং কোষ দেহগুলো ভিতরের দিকে এক এক করে ঢুকে গেছে, মানে কোষ দেহ থেকে পরপর এবার অ্যাকশনগুলো বেরিয়েছে। তার মানে সেই জন্য অ্যাকশন যেহেতু বেরিয়েছে সেগুলো হবে শ্বেত বস্তু, এবং বাইরের দিকে যেহেতু কোষ দেহগুলো থাকে সেই জন্য ওটাকে বলা হয় গ্রে ম্যাটার বা ধূসর বস্তু। তাহলে গ্রে ম্যাটার হোয়াইট ম্যাটারের ব্যাপারে বোঝা গেছে। গ্রে ম্যাটার মানে হচ্ছে কোষ দেহগুলো একত্রিত হয়ে যে অংশটা তৈরি করে সেইটাকে বলা হয় গ্রে ম্যাটার, ঠিক আছে। বেসিক্যালি ওর মধ্যে নিউক্লিয়াস থাকে, অনেকগুলো কোষীয় অঙ্গাণু থাকে, সেই জন্য গাঢ় অংশ হয়, সেই জন্য ওটাকে গ্রে ম্যাটার বলে, কালো কালো ধূসর রঙের। এবং অ্যাকশনের ওপরে কী হয়, মায়েলিন আচ্ছাদন থাকে, যেটা আমাদের ফ্যাট দিয়ে তৈরি, সেই জন্য ওটাকে হোয়াইট ম্যাটার বলা হয়, ঠিক আছে। সো গ্রে ম্যাটার বেসিক্যালি কি, অসংখ্য কোষ দেহ তৈরি হয়েছে যেখানে, সেটাকে বলা হয় গ্রে ম্যাটার, ঠিক আছে। আর অ্যাকশনগুলো যেখানে জুড়ে থাকবে সেটাকে বলা হয় হোয়াইট ম্যাটার। আর কিচ্ছু নেই, এই হচ্ছে আমাদের বেসিক কনসেপ্ট গ্রে ম্যাটার অ্যান্ড হোয়াইট ম্যাটারে। সো এবারে এই গ্রে ম্যাটার আর হোয়াইট ম্যাটারের মধ্যে আরেকটা কোশ্চেন আসে, যখন কোষ দেহগুলো একত্রিত হয় তখন সেটাকে আবার
আমাদের স্নায়ুগ্রন্থিও বলা হয়। তাহলে এখানে স্নায়ুগ্রন্থি হলো না কেন? এখানে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যখন কোষদেহগুলো একত্রিত হবে তখন সেটাকে গ্রে ম্যাটার বলা হয়। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের বাইরে যদি কোথাও কোষদেহগুলো একত্রিত হয় তখন সেটাকে গ্যাংলিয়ন বা স্নায়ুগ্রন্থি বলা হয়। ক্লিয়ার হয়েছে? তো এইবার এই যে মস্তিষ্ক হয়, মানব মস্তিষ্ক, এই মানব মস্তিষ্কের কি বললাম, বাইরের দিকের অংশতে অসংখ্য কোষদেহ জুড়ে থাকে, তাহলে সেটা হবে গ্রে ম্যাটার দিয়ে তৈরি। এবার বাইরের স্তর যেহেতু, সেই জন্য এটাকে কর্টেক্সও বলা হয়। ঠিক আছে, তাহলে বাইরের আবরণকে কি বলা হবে? কর্টেক্স বলা হবে। তার মানে ওইটাই গ্রে ম্যাটার দিয়ে তৈরি, যেটাকে আমরা কর্টেক্স বলছি। ক্লিয়ার হয়েছে? ওকে, তো 3Dতে চলে এসো এবার। সো 3D স্ট্রাকচারে এটাই হচ্ছে আমাদের হিউম্যান ব্রেনের স্ট্রাকচার। ঠিক আছে, হিউম্যান ব্রেনটা দেখে নাও। এটা হচ্ছে নিয়ার অ্যাবাউট 3 পাউন্ডের মতো ওয়েট হয় আমাদের হিউম্যান ব্রেন, দ্যাট মিনস 1400 বা 1500 গ্রামের মতো হবে। সো এটার মধ্যে সমস্ত জিনিস আমাদের স্টোর করা থাকে। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মেন পার্ট, যেটা আমরা কী বলছি কম্পিউটারে হার্ড ডিস্কের মতো, তো সমস্ত জিনিস এখানে স্টোর থাকে। সো বিলিয়ন্স নিউরন এখানে থাকে, অলমোস্ট 1000 বিলিয়ন্স নিউরন এখানে দেখতে পাওয়া যায়। ঠিক আছে, নিউরন আর নার্ভ দুটো এক জিনিস নয়, এটাও আমরা আগের ডেটে ডিসকাস করেছিলাম। সো এই যে এটা ব্রেনের স্ট্রাকচারের মধ্যে আমরা বললাম যেটা অলমোস্ট গোটা পার্টটা জুড়ে থাকে, বেশিরভাগ সব থেকে বড় যেটা পার্ট সেটা হচ্ছে আমাদের গুরু মস্তিষ্ক বা সেরিব্রাম। এই ওপরের যে পার্টটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেরিব্রাম। সেরিব্রামটাকে যদি দেখো, দেখতে পাবে মাঝখান থেকে একটা খাঁজ গেছে। এটা হচ্ছে আমাদের রাইট সাইড, এটা হচ্ছে আমাদের লেফট সাইড। সো রাইট অ্যান্ড লেফট সাইডে দুটোকে ভাগ করে দিয়েছে, সেই জন্য এটাকে বলা হয় সেরিব্রাম হেমিস্ফিয়ার। ঠিক আছে, সেই জন্য এটাকে কি বলা হয়? সেরিব্রাল হেমিস্ফিয়ার। সো একটা লেফট সেরিব্রাল হেমিস্ফিয়ার, একটা রাইট সেরিব্রাল হেমিস্ফিয়ার। বোঝা গেল? তাহলে মস্তিষ্ক দুটো পার্ট দেখতে পাবো, একটা হচ্ছে বাঁ দিকের একটা অংশ, একটা হচ্ছে ডান দিকের একটা অংশ। সো এটা হচ্ছে আমাদের লেফট সেরিব্রাল হেমিস্ফিয়ার। বোঝা গেছে? সো লেফট সেরিব্রাল হেমিস্ফিয়ার সেটা আমাদের বাঁ দিকের পার্টটাতে থাকবে, আর এই দিকে যে পার্টটা থাকবে সেটা হচ্ছে আমাদের রাইট সেরিব্রাল হেমিস্ফিয়ার। ক্লিয়ার হয়েছে? দুটো অলমোস্ট সেম পার্ট, সেম একই রকম দেখতে হয়, বাট ফাংশন আলাদা হয়। আমাদের লেফট পার্টটা আমাদের বডির রাইট সাইডটা কন্ট্রোল করে, আর আমাদের রাইট ব্রেনটা আমাদের লেফট সাইডটাকে কন্ট্রোল করে। ক্লিয়ার হয়েছে? সো এই যেটা আমাদের সেরিব্রাল হেমিস্ফিয়ার, এইটা এর অনেকগুলো পার্ট আছে। ঠিক আছে, কেন? এর বিভিন্ন ফাংশন থাকার জন্য এটাকে, এই মস্তিষ্কটাকে অনেকগুলো পার্টেও ডিভাইড করা হয়েছে। এর কী কী ফাংশন হতে পারে? এটা দেখতে সাহায্য করে, এটা কোনো জিনিসের টেস্ট বোঝাতে সাহায্য করে, কোনো জিনিসের গন্ধ, কোনো জিনিসের ফিলিংস, যেমন হচ্ছে গরম ঠান্ডা যে কোনো জিনিস। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে এটা আইকিউ অ্যান্ড মেমোরি প্রত্যেকটা এর মধ্যে থাকে। ঠিক আছে, তো সেরিব্রাল হেমিস্ফিয়ারের মধ্যে আমাদের আইকিউ, স্মৃতি, বুদ্ধি সমস্ত কিছু আমাদের সেরিব্রাল হেমিস্ফিয়ারের মধ্যে দেখতে পাওয়া যায়। বেসিক্যালি প্রত্যেকটা বইয়ে দেখবে সেরিব্রাল কর্টেক্স লেখা আছে। সেরিব্রাল কর্টেক্সের ব্যাপারে এর আগে আমরা পড়েছি কি না, ধূসর বস্তু যদি বাইরের দিকে অবস্থান করে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যদি ধূসর বস্তু আর কি, ধূসর বস্তু কখন তৈরি হয়? যখন কোষদেহগুলো একত্রিত হয়। দ্যাট মিনস আমাদের ব্রেনের গুরু মস্তিষ্কের বাইরের দিকে কোষদেহগুলো একত্রিত হয়ে কি তৈরি করে? গ্রে ম্যাটার তৈরি করে। ওই গ্রে ম্যাটার যেহেতু বাইরের দিকে লেয়ার তৈরি করেছে, সেজন্য এটাকে কর্টেক্স বলা হয়। বাইরের আবরণ তৈরি করলে সেটাকে কর্টেক্স বলা হয়। ঠিক আছে, সেটা সেরিব্রালে থাকলে সেরিব্রাল কর্টেক্স, সেটা যদি সেরিবেলামে থাকে সেরিবেলাম কর্টেক্স। ঠিক আছে, সো এই গেল আমাদের লেফট অ্যান্ড রাইট সেরিব্রাল হেমিস্ফিয়ার। বাট এবারে আমাদের যেটা ইন ডিটেলসে পড়তে হবে, সেরিব্রাল হেমিস্ফিয়ারের কী কী বললাম, এর জন্য বিভিন্ন কাজ করার জন্য এর বিভিন্ন নাম দেওয়া হয়েছে। সো ফার্স্ট যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে ফ্রন্টাল লোব। এইটাই হচ্ছে আমাদের, দেখে নাও, এটাই হচ্ছে আমাদের ফ্রন্টাল লোব। যদি সামনে থেকে দেখি, এটা হচ্ছে লেফট, এটা হচ্ছে রাইট, লেফট সেরিব্রাল হেমিস্ফিয়ার, রাইট সেরিব্রাল হেমিস্ফিয়ার। ঠিক আছে, তো লেফট অ্যান্ড রাইট সেরিব্রাল হেমিস্ফিয়ারকে যদি সামনাসামনি রাখা হয়, এই অংশটা এইভাবে দেখতে লাগে। আর যদি সাইড ভিউ দেখো, এই হচ্ছে আমাদের, এটাকে বলা হয় ফ্রন্টাল লোব। ঠিক আছে, এটা হচ্ছে সাধারণত চিন্তা, বিচার ক্ষমতা, স্মৃতিশক্তি, প্রত্যেকটা জিনিস, কোনো জিনিসের কনসেন্ট্রেশন বা কোনো জিনিসের স্পিচ দেওয়া, সমস্ত জিনিস কন্ট্রোল করে। এই হচ্ছে আমাদের ফ্রন্টাল লোব। ক্লিয়ার হয়েছে? সো এইটা হচ্ছে ফ্রন্টাল লোব, যেটা আমাদের সামনের দিকে অবস্থিত। যদি ব্যাক সাইড থেকে দেখো এইরকম আদৌ দেখতে পাবে না, যদি সামনে থেকে দেখো, সাইড থেকে দেখো, এটাকে বলা হয় ফ্রন্টাল লোব। ক্লিয়ার হয়েছে? ওকে,
সো ফ্রন্টাল লোবের পরে সেরিব্রাল হেমিস্ফিয়ারের আরেকটা যেটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে পেরিটাল লোব, ঠিক আছে, বা প্যারাইটাল লোব। প্যারাইটাল লোব হচ্ছে এইখানে যেটা আমাদের ফ্রন্টাল লোব তার ঠিক একদম পাশে অবস্থিত সেটা হচ্ছে প্যারাইটাল লোব, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের বিভিন্ন যে সংজ্ঞাবহ স্নায়ুগুলো ছিল সেটার কেন্দ্রস্থল এইটা, ঠিক আছে। তার মানে ত্বক, পেশি, প্রত্যেকটা জিনিসের যে স্পর্শ, যন্ত্রণা, তাপ, প্রত্যেকটা জিনিসের যে ফিলিংস আছে, অনুভূতি, যে কোনো ইন্টারনাল যেগুলো ফিলিংসগুলো আসবে, সমস্ত জিনিস কোথা থেকে আসবে? সমস্ত জিনিস বয়ে নিয়ে আসবে এই প্যারাইটাল লোবটা, ঠিক আছে। সো প্যারাইটাল লোব এই হচ্ছে ফাংশন, আর এর অবস্থানটা এই জায়গাটা। দ্যাট মিন্স এর প্রত্যেকটা জিনিস কি করে, যে আউটার মোস্ট থেকে, দ্যাট মিন্স এনভায়রনমেন্ট থেকে ইম্পর্টেন্ট জিনিসগুলো আমাদের বডিতে নিয়ে আসে। ক্লিয়ার হয়েছে? আমাদের ফ্রন্টাল লোব যেটা ছিল, ফ্রন্টাল লোব আর প্যারাইটাল লোব একদম পাশাপাশি অবস্থিত। ফ্রন্টাল লোবের নিচে আর প্যারাইটাল লোবের ঠিক নিচে অবস্থিত সেটা হচ্ছে টেম্পোরাল লোব। দেখো এই হচ্ছে আমাদের টেম্পোরাল লোব। সো টেম্পোরাল লোবটা এই যদি ফ্রন্ট ভিউতে দেখা হয় এই দু সাইডে অবস্থিত, যেহেতু দুটো আলাদা আলাদা হেমিস্ফিয়ার আলাদা হয়ে গেছে। তো এটা গেল আমাদের টেম্পোরাল লোব। টেম্পোরাল লোব বেসিক্যালি কাজ করে ঘ্রাণ আর কোনো জিনিসের শ্রবণ শক্তিতে আমাদের এটা নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। কোনো জিনিসের ইমোশান যদি হয় বা কোনো জিনিসের শ্রবণ শক্তি মানে শুনতে, অডিও যদি কোনো জিনিস আসে বা কোনো জিনিসের স্মেল যদি আসে, সেটা আমাদের ডিটেক্ট করে হচ্ছে এইটা টেম্পোরাল লোব। ক্লিয়ার হয়েছে? আর আমাদের মস্তিষ্কের একদম শেষের দিকে অবস্থিত, মস্তিষ্কের পিছনের দিকে অবস্থিত যে লোবটা থাকে সেটাকে বলা হয় অক্সিপিটাল লোব। বুঝে গেছে? সো অক্সিপিটাল লোবের মেন ফাংশন এটার সাথে আমাদের অপটিক নার্ভটা জুড়ে থাকে বলে বেসিক্যালি এটাকে অক্সিপিটাল বলা হয়। তো অক্সিপিটাল লোব সেটা হচ্ছে আমাদের দর্শন ক্ষমতা নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। কোনো বস্তুর কোথায় কত দূরে অবস্থিত, তার আকার কেমন হবে, কী কালার, সমস্ত কিছু ডিসাইড করে এই অক্সিপিটাল লোব, ঠিক আছে। সো এটাতে গেল দুটো হেমিস্ফিয়ারের মধ্যে কানেকশন। এবার দুটো হেমিস্ফিয়ারের বিভিন্ন পার্টগুলো আমরা পড়ে নিয়েছি। দুটো হেমিস্ফিয়ার এরা পরস্পর একটা স্নায়ুগুচ্ছ দিয়ে জুড়ে থাকে, ঠিক আছে। এই দেখো দুটো হেমিস্ফিয়ার মাঝখানে যে খাঁজ তৈরি করেছে, খাঁজ তৈরি করার পরে এই জায়গাটায় এখানে অসংখ্য স্নায়ুগুচ্ছ কী করেছে, ডান দিক আর বাঁ দিকের মানে লেফট হেমিস্ফিয়ার আর রাইট সেরিব্রাল হেমিস্ফিয়ারের মধ্যে একটা কানেকশন রেখে দিয়েছে। এই যে স্নায়ুগুচ্ছ দেখতে পাওয়া যায় এইটাকেই বলা হয় আমাদের কর্পাস ক্যালোসাম। এখানটা অনেকবারই কোশ্চেনে এসছে কর্পাস ক্যালোসাম কী। সো কর্পাস ক্যালোসাম হচ্ছে অসংখ্য এখানে স্নায়ুগুচ্ছ যেটা কী করেছে, লেফট অ্যান্ড রাইট সেরিব্রাল হেমিস্ফিয়ারের মধ্যে একটা কানেকশন রেখে দেয়, সেটাকে বলা হয় কর্পাস ক্যালোসাম। বোঝা গেছে? তাহলে আমরা কি পেলাম এখন, যে গুরু মস্তিষ্কের মধ্যে যে বিভিন্ন অংশ দেখতে পাওয়া যায় বা বিভিন্ন লোব দেখতে পাওয়া যায়, সেই লোবগুলো কী করে, বিভিন্ন রকম কাজ করে। যে লোবগুলোর বেসিক্যালি কাজ হচ্ছে আমাদের বিভিন্ন ইমোশনগুলোকে কন্ট্রোল করা, সেই জন্য এটাকে আমাদের ইমোশনাল ব্রেন বলা হয়। কাকে ইমোশনাল ব্রেন বলা হয়? আমাদের সেরিব্রাল হেমিস্ফিয়ারকে। সেটা লেফট হতে পারে, রাইট হতে পারে। এবার সেরিব্রাল হেমিস্ফিয়ার অসংখ্য লোবতে ডিভাইডেড হয়ে আছে। এই লোবগুলো কী করে তৈরি হলো? কেননা এর মধ্যে অসংখ্য কী দেখতে পাওয়া যায়, ভাঁজ দেখতে পাওয়া যায়। এর মধ্যে যে অসংখ্য ছোট ছোট ভাঁজ দেখতে পাওয়া যায়, এই ভাঁজগুলোকে বলা হয় জাইরি, ঠিক আছে। আর এর মধ্যে যে অসংখ্য খাঁজ দেখতে পাওয়া যায় সেটাকে বলা হয় সালকাস, ঠিক আছে। তাহলে এক বচনে করলে কী হবে, জাইরাস অ্যান্ড সালসি, ঠিক আছে। সো প্রথমে যেটা দেখা যায় সেটা হচ্ছে এর মধ্যে অসংখ্য খাঁজ দেখতে পাওয়া যায় যেটাকে বলা হয় জাইরাস, আর অসংখ্য যে ভাঁজ দেখতে পাওয়া যায়, ভাঁজের মাঝখানে যে খাঁজ দেখতে পাওয়া যায় সেই খাঁজটাকে বলা হয় সালকাস, ঠিক আছে। এক বচনে করলে একটা হচ্ছে জাইরাস, একটা হচ্ছে সালকাস, আর বহু বচনে করলে একটা হচ্ছে জাইরি, একটা হচ্ছে সালসি। ক্লিয়ার হয়েছে? সো এরপরে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে, এটা আমাদের গেল টেলেনসেফালন। টেলেনসেফালনের একটাই পার্ট আমাদের পড়তে হতো, সেটা হচ্ছে গুরু মস্তিষ্ক। এরপরে যেটা আমরা পড়বো ডায়ানসেফালন। ডায়ানসেফালনের দুটো পার্ট, একটা হচ্ছে থ্যালামাস, একটা হচ্ছে হাইপোথ্যালামাস। মানে ওই দুটো পড়তে হয়, এছাড়াও আছে এপিথ্যালামাস আছে, মেটাথ্যালামাস আছে, বাট আমাদের ওই দুটো পড়তে হবে। সো এই ছবিটাকে যদি এক্সপ্যান্ড করি, এক্সপ্যান্ড করার পরে এই পার্টটাতে আমরা পেয়ে যাব আমাদের হাইপোথ্যালামাস। এক সেকেন্ড দাও, ওকে। গট ইউ। সো এইটা হচ্ছে আমাদের হাইপোথ্যালামাসের উপরে যেটা, বা আমাদের যেটা গুরু মস্তিষ্ক তার ঠিক নিচে
এবং হাইপোথ্যালামাসের ঠিক আগে এই যে পার্টটা আছে এটাকে বলা হয় আমাদের থ্যালামাস। দাঁড়াও একত্রিত করে দিই সবগুলোকে। ওকে, এবারে বুঝতে সুবিধা হবে। সো থ্যালামাস লোকেটেড ইন দ্য মিডল অফ দ্য ব্রেন, ঠিক আমাদের ব্রেনের মাঝখানে, মিড ব্রেন না, মিড ব্রেনের সামনে অবস্থিত। মিড ব্রেনের সামনে এটা হচ্ছে থ্যালামাসটা, থ্যালামাসের সাথেই জুড়ে থাকে হাইপোথ্যালামাস, এটা আসছি আমরা। সো ডায়ানসেফালনের প্রথম যেটা পড়তে হবে সেটা হচ্ছে এই থ্যালামাসটা। ঠিক আছে, থ্যালামাসের কাজ কি? থ্যালামাসের বেসিক্যালি কাজ, যেটা আমাদের শর্ট কোশ্চেনে আসে পরীক্ষায়, অনেক পরীক্ষাতেই পড়ে, সেটা হচ্ছে আমাদের দেহের তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করে। দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে হাইপোথ্যালামাস। ঠিক আছে, বাট এখানে যেটা সেটা গুলিয়ে যায় অনেকের সাথে যে থ্যালামাস না হাইপোথ্যালামাস কোনটা আমাদের দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে সেটা হচ্ছে হাইপোথ্যালামাস, ও থ্যালামাস নয়। ঠিক আছে, থ্যালামাসের বেসিক্যালি কাজ কি? থ্যালামাস কি করে, যে সমস্ত ফিলিংস আমাদের অ্যাফারেন্ট নার্ভ থেকে আসে, মানে হচ্ছে অন্তর্বাহী স্নায়ু, অ্যাফারেন্ট নার্ভ মানে যেগুলো আমাদের ভিতরের দিকে আসে, যেমন কোনো জিনিসে তুমি টাচ করেছো, কোনো জিনিস দেখলে বা যে কোনো জিনিস যেটা আসে সেটা হচ্ছে অ্যাফারেন্ট নার্ভ দিয়ে আমাদের ব্রেনে এলো। ব্রেন সেটাকে কোথায় পাঠাবে? আমাদের সেরিব্রাল হেমিস্ফিয়ারে পাঠাবে। কেন? আমাদের ইমোশনাল ব্রেন হচ্ছে সেরিব্রাল হেমিস্ফিয়ার। সো সেরিব্রাল হেমিস্ফিয়ারে সমস্ত ফিলিংস যায়, বাট কিসের দিকে যায় বা কার থ্রু থেকে যায়? সেটা হচ্ছে থ্যালামাসের থ্রু থেকে যায়। সেই জন্য থ্যালামাসটাকে বলা হয় আমাদের রিলে স্টেশন। ঠিক আছে, সো রিলে স্টেশন বা রিলে কেন্দ্র কাকে বলা হয়? আমাদের থ্যালামাসকে বলা হয় রিলে কেন্দ্র। বোঝা গেছে? বা এছাড়াও আরও অনেক জিনিস আমাদের কন্ট্রোল করে, যেমন হচ্ছে আমাদের ঘুম বা আমাদের চেতনা শক্তি। সেই জন্য অনেকটা পার্সোনালিটি বা যে কোনো জিনিসে মানুষের ব্যক্তিত্ব যেটাকে বলে বা সোশ্যাল অ্যাওয়ারনেস, সেটা কন্ট্রোল করে হচ্ছে আমাদের থ্যালামাস। বোঝা গেল? সো থ্যালামাস হয়ে গেল এই। এবার থ্যালামাসটাকে একটু এক্সপ্যান্ড করি, দাঁড়াও। এরপরে যেটা সামনের দিকে থাকবে সেটা হচ্ছে আমাদের হাইপোথ্যালামাস। এইটা হচ্ছে আমাদের হাইপোথ্যালামাস। ঠিক আছে, যেটা আমরা বলছিলাম আমাদের দৈহিক তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। সবথেকে বেশি কোশ্চেন বা যেটা সবথেকে বেশি গুলায় থ্যালামাস হবে না হাইপোথ্যালামাস হবে, সেটা হচ্ছে হাইপোথ্যালামাস। এটা গেল আমাদের দৈহিক তাপমাত্রা নিয়ন্ত্রণ করা বা আমাদের খিদে যেটা, সেটার অনুভূতি জায়গায় হচ্ছে আমাদের হাইপোথ্যালামাস। ঠিক আছে, হাইপোথ্যালামাস কতগুলো হরমোন, এটা হরমোনের সাথে রিলেটেড আছে, বাট তবুও এখানে বলে দিই। হরমোন একটা আমাদের হাইপোথ্যালামাস একটা হরমোন রিলিজ করে, যে হরমোনের প্রভাবে আমাদের রক্তের গ্লুকোজের পরিমাণ কমে যায়। ঠিক আছে, ইনসুলিনের মতো নয়, আর গ্লুকোজের পরিমাণ কমে যাওয়ার ফলেই আমাদের খিদের ফিলিংসটা তৈরি হয়, বা খিদের যে সমস্ত জিনিস এইগুলো যে ফিলিংসটা তৈরি করে, সেটা কার জন্য তৈরি হলো? হাইপোথ্যালামাসের জন্য তৈরি হলো। খিদে, তৃষ্ণা, এই সমস্ত জিনিস সমস্ত কিছু তৈরি হয়, বা তোমার ঘুমের যে জিনিসটা, এই যে ফিলিংসগুলো, এইগুলো তৈরি করে হাইপোথ্যালামাস। এটা গেল নার্ভ সিস্টেমের মধ্যে। এবার হরমোনের সাথে যদি দেখি, এখান থেকে কি তৈরি হয়? এই যে হাইপোথ্যালামাস, এখান থেকে অসংখ্য হরমোন নিঃসৃত হয়, যে হরমোনগুলো কী করে? পিটুইটারির গ্রন্থির ক্ষরণকে নিয়ন্ত্রণ করে। আবার পিটুইটারি সেই হরমোনগুলো কী করে? অন্য গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করে। দ্যাট মিন্স পিটুইটারি থেকে ধরো এসিটিএইচ ক্ষরিত হচ্ছে, এসিটিএইচ কী করছে? অ্যাড্রিনাল গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করছে। সেই জন্য পিটুইটারিকে কী বলা হচ্ছে? অ্যাড্রিনাল গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করে বলে ওটাকে মাস্টার গ্ল্যান্ড বলা হয়। এবার পিটুইটারি কতটা এসিটিএইচ ক্ষরণ করবে সেটা আবার কন্ট্রোল করে কে? হাইপোথ্যালামাস। সেই জন্য হাইপোথ্যালামাসকে মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড বলা হয়। ঠিক আছে, সো এই হয়ে গেল আমাদের অগ্র মস্তিষ্কের কাজ। সো অগ্র মস্তিষ্কের মধ্যে প্রথমে এসে গেল টেলেনসেফালন, তারপর ডায়ানসেফালনের প্রত্যেকটা হয়ে গেল। আমাদের সেরিব্রাল হেমিস্ফিয়ার হয়ে গেছে, জাইরাস সালকাসও হয়ে গেছে, থ্যালামাস, হাইপোথ্যালামাস সবই হয়ে গেছে, প্রত্যেকটা কাজ হয়ে গেছে, প্রত্যেকটা লোবও হয়ে গেছে। এগুলো বা আমাদের ইমোশনাল ব্রেন কাকে বলে, প্রত্যেকটা জিনিস নিয়ে ডিসকাস করা হয়ে গেছে। এরপরে যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের মধ্য মস্তিষ্ক বা মেসেনসেফালন। দ্বারা এক সেকেন্ড এক্সপ্যান্ড করে এটা যেটা আসবে সেটা হচ্ছে পন্স আসবে, তার একদম পাশে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের মিড ব্রেন। এক্স্যাক্টলি এটা হচ্ছে আমাদের মিড ব্রেন। মিড ব্রেনটা পুরো ঢেকে রাখে হচ্ছে আমাদের গুরু মস্তিষ্ক। ঠিক আছে, ওই জন্য বাইরে থেকে গুরু মস্তিষ্ক ভিতরে, এই দেখো এবার বুঝতে পারবে, একদম গুরু মস্তিষ্কের ভিতরে অবস্থিত হচ্ছে আমাদের মিড ব্রেন, যেটার সাথে আমাদের জুড়ে থাকবে। এরপরে যখন আমরা পন্স পড়বো তখন দেখতে পাবো পন্স আর মেডুলা অবলাঙ্গাটা পরপর জুড়ে আছে। সেই জন্য আমাদের মধ্য মস্তিষ্ক, আমাদের পন্স আর মেডুলা অবলাঙ্গাটা, এটাকে বলা হয় আমাদের ব্রেন স্টেম বলা হয়। ঠিক আছে, ব্রেন স্টেম এই তিনটে পার্ট নিয়ে তৈরি, মিড ব্রেন, পন্স আর মেডুলা অবলাঙ্গাটা।
ক্লিয়ার হয়েছে? সো মধ্য মস্তিষ্ক কী হবে, যদি আমাদের কাজ জিজ্ঞাসা করা হয়, এটা কি করবে, দুটো ব্রেনের মধ্যে কম্বিনেশন রাখবে, একটা হচ্ছে অগ্র আর একটা পশ্চাৎ মস্তিষ্কের মাঝখানে কম্বিনেশন রাখে। এছাড়া কি করে, আমাদের বডিতে যেগুলো ঐচ্ছিক পেশি হয়, ঐচ্ছিক পেশি মানে হচ্ছে যে পেশিগুলোকে আমরা নিজের ইচ্ছা মতো করতে পারি, যেমন হচ্ছে আমাদের বাইসেপস, ট্রাইসেপস, এটা আমাদের নিজেদের ইচ্ছা মতো নাড়াতে পারি। সাপোজ ধরো আমাদের ওই ঐচ্ছিক পেশি যেগুলো আমাদের হাড়ের সাথে সংযুক্ত থাকে, সেইগুলো প্রত্যেকটাই ঐচ্ছিক পেশি হয় বেসিক্যালি। এই ঐচ্ছিক পেশি আছে বলেই আমরা কি করতে পারি, হাঁটাচলা করতে পারছি, ঠিক আছে। বাট আমাদের হৃদস্পন্দন, এটা কি আমরা কন্ট্রোল করতে পারি? না, এটা কন্ট্রোল করতে পারি না, সেটা ওগুলো আমাদের ঐচ্ছিক পেশি নয়। সো ঐচ্ছিক পেশির মাধ্যমে আমাদের কি হয়, দেহের যে কার্যকারিতাগুলো বা দেহভঙ্গিগুলো, এই সমস্ত কিছু কে নিয়ন্ত্রণ করে? এই নিয়ন্ত্রণ করে হচ্ছে আমাদের মিড ব্রেন, ঠিক আছে। সো এটা গেল আমাদের মিড ব্রেন বা মেসেনসেফালান। এরপরে যেটা আমাদের পড়তে হবে সেটা হচ্ছে পশ্চাৎ। তো পশ্চাৎ মস্তিষ্ককে আমাদের কি বলা হয়? রম্বেনসেফালান। রম্বেনসেফালানের মধ্যে আমরা পড়েছিলাম দুটো পার্ট, একটা হচ্ছে লঘু মস্তিষ্ক পন্স, আর একটা ছিল আমাদের মেডুলা অবলাঙ্গাটা, মেটেনসেফালান আর মাইনেনসেফালান। সো মেটেনসেফালানের মধ্যে এখান থেকে ইজিলি দেখা যাবে এইটা হয়ে গেল আমাদের পন্স, বলেছিলাম মধ্য মস্তিষ্কের একদম সামনে। আর নিচের দিকে থাকবে সেটা হচ্ছে মেডুলা অবলাঙ্গাটা, এই যেটা থাকবে সেটা হচ্ছে মেডুলা অবলাঙ্গাটা। আর এর পাশে যেটা থাকবে এটা হচ্ছে আমাদের সেরিবেলাম। সেরিবেলাম মানে হচ্ছে আমাদের এটা লঘু মস্তিষ্ক বা লিটিল ব্রেন বলা হয়, ঠিক আছে। সো আমাদের প্রথমে যেটা আমরা মেটেনসেফালনের মধ্যে যদি ডিসকাস করি, একদম প্রথমে আসবে আমাদের লঘু মস্তিষ্ক। লঘু মস্তিষ্ক হচ্ছে আমাদের প্রত্যেকটা বডির, যে কোনো আমাদের ডান দিক বাঁ দিক, এই যে বডির ব্যালেন্সটা, সেটা কন্ট্রোল করবে হচ্ছে আমাদের এই সেরিবেলাম, ঠিক আছে। তো সেরিবেলামের প্রথম এবং মোস্ট ইম্পর্ট্যান্ট কাজ হচ্ছে দেহের ব্যালেন্স রক্ষা করা, এবং ব্যালেন্সের মাধ্যমে আমরা কি করতে পারি, কতটা হেঁটে যাব, কতটা পিছনে আসব, সমস্ত কিছু কন্ট্রোল করে লঘু মস্তিষ্ক। সাপোজ একটা জিনিস বুঝে দেখো, তোমার চোখ বন্ধ আছে, ঠিক আছে। তুমি চোখ বন্ধ করে নিদ্রা অবস্থায়ও অনেক সময় এরকম দেখা যায়, বা অর্ধেক ঘুমের মধ্যেও তুমি কত পা গিয়ে বাইরে দরজা খুলতে হবে, কত পা গিয়ে লাইট জ্বালাতে হবে, এগুলো সমস্ত কিছু কী করে তুমি দেখতে পাচ্ছ না তবুও কন্ট্রোল করছো, এগুলো সমস্ত কিছু কন্ট্রোল করে আমাদের সেরিবেলাম, ঠিক আছে। এর মধ্যে এই যে আকারটা ছোট হলেও এর মধ্যে অসংখ্য স্নায়ু থাকে, ঠিক আছে। সাপোজ তুমি একটা জিনিস করে দেখো, চোখ বন্ধ করে ডান হাতটাকে বাড়িয়ে বাঁ হাত দিয়ে ডান হাতটাকে টাচ করার চেষ্টা করো, এক্স্যাক্ট মোটামুটি কাছাকাছি আসবে দুটো হাত। কেন আসবে? তার কারণ সেরিবেলাম ওটাকে স্টোর করে রেখেছে যে তোমার বাঁ হাতটা কোন জায়গায় গেছে, ডান হাতটা কোন জায়গায় গেছে। এই যে কন্ট্রোলটা এলো, এই বা দেহের ব্যালেন্স যেটা, বডি ব্যালেন্সটা, এই বডি ব্যালেন্সটা কন্ট্রোল করে আমাদের সেরিবেলাম বা লঘু মস্তিষ্ক। ক্লিয়ার হয়েছে? বা তুমি ধরো ঘুমিয়ে আছো, তোমার পায়ের মধ্যে কেউ একজন বা মশা কামড়াচ্ছে পায়ে, ঠিক আছে। ঘুমন্ত অবস্থায় তুমি ঠিক এক্স্যাক্ট সেম জায়গাটায় হাত দিয়ে মশাটাকে তাড়িয়ে দিতে পারছো, কেন? বা পা দিয়ে পায়ের ওপরে যা কিছু করতে পারছো। এই জিনিসটা কী করে হলো? তুমি তো দেখতে পাচ্ছ না, চোখের তো ইনফরমেশানটা আসছে না, যে চোখ দিয়ে ইনফরমেশানটা গেল যে ওই জায়গায় মশাটা আছে, বাট ওই যে ফিলিংসটা সেটা কে নিয়ে এলো, সেটাই নিয়ে এলো আমাদের সেরিবেলাম বা আমাদের লঘু মস্তিষ্ক, ঠিক আছে। সো আমাদের লঘু মস্তিষ্কটা একদম ঠিক ঘাড়ের কাছে থাকে যেটা, ঠিক আছে। এটা অনেক সিনেমারও ডায়লগ আছে, পিছনে ছোটা ব্রেন হতা হয়। সো এই যে পিছনের ওই ব্রেনটা, ওটাকেই বলা হয় লিটিল ব্রেন বা সেরিবেলাম, বা মোস্ট ইম্পর্ট্যান্ট কিন্তু এটা। সো এটার পরে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের এই সামনের দিকে দেখো, এই অংশটাকে বলা হয় পন্স, ঠিক আছে। পন্স বেসিক্যালি কী করে, আমাদের শ্বাসকার্যকে নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। সো পন্সের সাথে আরেকটা জিনিস আমাদের দেখতে হবে, এটা আমরা পড়েছিলাম এর আগে, 5th 6th 8, এই যে নার্ভগুলো, আগের দিন যে 12 পেয়ার অফ স্কেনিয়াল নার্ভ করা হয়েছিল, সেই নার্ভের, ওই জন্য বললাম আগের ভিডিওটা ভালো করে দেখতে। সো ওই যে নার্ভগুলো ছিল সেটা কোথার সাথে জুড়ে ছিল? পন্সের সাথে। সো পন্সের সাথে আমাদের 5th 6th and 7th 8, এই যেটা এত চারটে নার্ভ এর সাথে জুড়ে থাকে। পঞ্চমটাকে কি বলা হয় ভুলে গেছো? ট্রাইজেমিনাল নার্ভ। ষষ্ঠটাকে কি বলা হয়? অ্যাবডুসেন্স। সপ্তম হচ্ছে ফেসিয়াল, অ্যান্ড অষ্টম হচ্ছে অডিটরি। এই চারটে নার্ভ এখানে কানেক্টেড থাকে, ঠিক আছে। সো মোস্ট ইম্পর্ট্যান্ট কার্ড, এটা শ্বাসকার্যের সাথে কন্ট্রোল করে, আর এর সাথে করোটি স্নায়ুগুলো জুড়ে থাকে, ঠিক আছে। আর একদম শেষে বাট যেটা সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট, সেটা হচ্ছে আমাদের মেডুলা অবলাঙ্গাটা, ঠিক আছে। সো মেডুলা অবলাঙ্গাটা বা সুষুম্না শীর্ষক, এটাই জাস্ট একটা অংশ যেটা হচ্ছে ব্রেন আর আমাদের এরপরে যে স্পাইনাল কর্ড, এর মাঝখানে যে জাংশনটা, সেটা হচ্ছে মেডুলা অবলাঙ্গাটা,
ঠিক আছে। মেডুলা অবলাঙ্গাটা আমরা যখন হাঁচি কাশি ইত্যাদি বা লালাক্ষরণ কোনো জিনিস দেখে হয় অনেকটা সেই প্রতিবর্ত ক্রিয়ার মতো এই সমস্ত কিছু কন্ট্রোল করে কে আমাদের সুষুম্না শীর্ষক। ঠিক আছে। তো সুষুম্না শীর্ষকের বেসিক্যালি যে কাজটা হচ্ছে আমাদের ওই প্রতিবর্ত ক্রিয়া সংক্রান্ত সমস্ত জিনিসকে কন্ট্রোল করা। ঠিক আছে। আর একটা যেটা জিনিস আমাদের এর আগের দিনে হয়ে গেছিলো সেটা হচ্ছে আমাদের মেডুলা অবলাঙ্গাটার সাথে কতগুলো নার্ভ জুড়ে থাকবে, সেম একই 4টে নার্ভ জুড়ে থাকবে, 9, 10, 11 অ্যান্ড 12। এই 9, 10, 11 অ্যান্ড 12 এই যে নার্ভগুলো সেটা কার সাথে কানেক্টেড থাকে, মেডুলা অবলাঙ্গাটার সাথে কানেক্টেড থাকে। এবার ব্রেনের গঠন যখন কমপ্লিট করে ফেললাম তখন আরেকটা জিনিস বলে রাখা দরকার, সেটা হচ্ছে ভেন্ট্রিকলসটা। ভেন্ট্রিকলসটা অনেক বইতে পড়বে যে ভেন্ট্রিকলসের সামনে অবস্থিত মধ্য গোলার্ধ বা মধ্য মস্তিষ্ক বা পশ্চাৎ মস্তিষ্ক যে ফোর্থ ভেন্ট্রিকলের সামনে অবস্থিত। এই ভেন্ট্রিকলটা কী আসলে? ভেন্ট্রিকলটা হচ্ছে একটা চেম্বার, যে চেম্বারের মধ্যে কি থাকে, সেরিব্রোস্পাইনাল ফ্লুইডগুলো জমা থাকে। সো সেরিব্রোস্পাইনাল ফ্লুইড দ্যাট মিনস সিএসএফ সেটা কোথা থেকে রিলিজ করে, এই ভেন্ট্রিকলগুলো থেকে রিলিজড হয়। এটা 4টে চেম্বার থাকে, সেই জন্য বলে তৃতীয় নিলয়ের সামনে অবস্থিত, চতুর্থ নিলয়ের সামনে অবস্থিত। সো এটার বেসিক্যালি কাজ কি? এটার কাজ হচ্ছে প্রোটেক্ট করা অ্যান্ড নারিশ করা। ঠিক আছে। সো এটা আমাদের ব্রেনকে কী করে, পুষ্টি যোগান দেয়, ব্রেনকে পরিষ্কার করে, ব্রেনকে প্রোটেক্ট করে। সো সেরিব্রোস্পাইনাল ফ্লুইড থাকে, এটা একটা নিউরোট্রান্সমিটার, এটা আমরা পরে পড়ে নেব। নিউরোট্রান্সমিটার মানে যেগুলো কী করে, পালসগুলোকে এক জায়গা থেকে অন্য জায়গায় ক্যারি ফরওয়ার্ড করে, সেটাকে আমরা নিউরোট্রান্সমিটার বলি। সো নিউরোট্রান্সমিটারের একটা পার্ট হচ্ছে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড বা সিএসএফ বলা হয়। তো এই যে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড সেটা কোথা থেকে রিলিজ করে, এই যে ভেন্ট্রিকল থেকে রিলিজ করে। ঠিক আছে। এই হয়ে গেল ভেন্ট্রিকল। ওকে, সো কমপ্লিট হয়ে গেল আমাদের ব্রেনের স্ট্রাকচার। সো থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও স্টুডেন্ট। নেক্সট ক্লাসে দেখা হবে। টিল দেন বাই।